আমার নাম নীলু। আমি ইন্ডিয়ার একটি স্বনামধন্য মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করি প্রায় 14 বছর আগে। আমি যখন মেডিকেল কলেজে ভর্তি হই তখন হলে সিটের স্বল্পতার জন্য আমাকে বাধ্য হয়েই মেডিকেল কলেজ থেকে কিছুটা দূরের এক গার্লস হোস্টেলে থাকতে হয়েছিল। আমি হলে সিট পাবার জন্য আবেদন করে কিছুদিনের জন্য উঠে যাই হোস্টেলে। হোস্টেলে সবকিছু স্বাভাবিকই ছিল, কোনো প্যারানর্মাল কিছু ছিল বলে তেমন একটা শুনতে পাইনি আমি। এখানে আমার কলেজের অনেক মেয়েই থাকতো জন্য আমার বেশি অসুবিধাও হচ্ছিল না। সারাদিন ক্লাস করে এসে হোস্টেলের ডাইনিংয়ে খেয়ে দিয়ে পড়াশোনা করে ঘুমিয়ে যাওয়াই ছিল আমার প্রতিদিনের রুটিন। আস্তে আস্তে হোস্টেলের সকল স্টাফরাও আমার কাছে পরিচিত হয়ে যায়। হোস্টেলের সকলের ব্যবহারই ছিল খুবই স্বাভাবিক, কিন্তু যেই মহিলা রান্না করতেন তিনি খুব একটা আমাদের সামনে আসতেন না, আর তার সাথে আমাদের তেমন কথাও হতো না। আমি একটা ব্যাপার লক্ষ্য করে অবাক হতাম, আর তা হলো তখনকার দিনগুলো ছিল প্রচণ্ড গরমের। সূর্য মাথার ওপরে ওঠে যেন তার তাপে সবকিছু পুড়িয়ে ছারখার করে দিচ্ছিল, কিন্তু এই গরমেও যেই মহিলা আমাদের জন্য রান্না করতেন তাকে আমি সবসময় ফুল হাতা জামা পরেই রান্না করতে দেখতাম। গরমে যেখানে টেকা দেয় সেখানে তিনি প্রতিদিন ফুল হাতা জামা পরে রান্না কিভাবে করেন তা আমার কাছে একটা অজানা অবাক করা বিষয় ছিল। আমাদের হোস্টেলে যে দারোয়ান ছিল তিনি ছিলেন এই মহিলার দেবর। হোস্টেলের বাইরে বের হওয়া নিষেধ থাকায় আমি ও আমার বান্ধবীরা প্রায় সময়ই দারোয়ানকে দিয়েই জিনিসপত্র আনাতাম। তাই তার সাথে কিছুটা খাতির হয় আমাদের। তার কাছ থেকেই জানতে পারি আমাদের জন্য যিনি রান্না করেন তিনি সম্পর্কে তার বড় ভাইয়ের বউ। হোস্টেলে খাওয়ার সময় আমি আর আমার বান্ধবীরা প্রায় সময় সেই মহিলার এত গরমেও ফুল হাতা জামা পরা নিয়ে হাসাহাসি করতাম। আমরা ভাবতাম এত বোকা মানুষ কিভাবে হয়, কিন্তু আসল কারণ আমাদের তখনও অজানাই ছিল, আর তাই আমাদের ভাবনাগুলোও অবান্তর বলে উড়িয়ে দিতে পারছি না। আসলে আমরা কাউকে দেখে সবকিছু না জেনেই তাকে জাজ করে ফেলতে পারি খুব সহজেই। যাই হোক, একদিন রাতে খাবার খাওয়ার পর আমার এক বান্ধবী সেই রাঁধুনি মহিলাকে ডেকে বলে, খালা, আপনার কি গরম লাগে না? উত্তরে হাসি মুখে খালা বলেন, কেন, গরম লাগবে কেন? ও, আমার এই ফুল হাতা জামা দেখেই কথা বলছো? আমি প্রায় শুনি তোমরা এটা নিয়ে বেশ হাসাহাসি করো। মানুষকে নিয়ে মজা করতে খুব ভালো লাগে তোমাদের, তাই না? আমি কেন ফুল হাতা জামা পরি এই গরমেও তা আমি তোমাদের বলতেই পারি, কিন্তু তোমাদের কি বিশ্বাস হবে? তোমরা আজকালকার মেয়েরা আমার কথা শুনে হয়তো আমাকে পাগল বলে ফেলবে, আর তাই আমি এসব বলতে চাই না। তোমাদের যা মনে করার করো, আমাকে বোকা ভাবলে ভাবতে পারো, সমস্যা নেই। খালার কথা শুনে আমার বান্ধবী তার কাছে আসল কারণ জানার জন্য অনুরোধ করে, কিন্তু খালা রাজি হননি। অন্যদিকে খালার কথা শুনে আমি আর আমার বান্ধবীরা আসল ঘটনা জানার জন্য খুবই আগ্রহ অনুভব করতে থাকি। কোনো উপায় না পেয়ে শেষ পর্যন্ত আমরা আমাদের সেই দারোয়ানের কাছে পুরো ঘটনা জানতে চাই। দারোয়ান মামা লোক হিসেবে খুবই ভালো ছিলেন। তিনি আমাদের কথা শুনে বলেন, তোমাদের আমি সবই বলবো, কিন্তু শর্ত হলো এই কথা কারো সাথে শেয়ার করা যাবে না। আর আমার কথা শুনে তোমাদের আরো আগ্রহ জন্মাবে, যা তোমাদের ভুলে যেতে হবে। যদি রাজি থাকো তাহলে আজ রাতে জলদি খেতে এসো। আমার ডিউটি রাত 10টা থেকে শুরু। 8টার মধ্যে খেতে আসলে আমি সব বলতে পারি, কিন্তু আমার শর্ত মানতে হবে, না হলে মুখ বন্ধ থাকবে। দারোয়ান মামার কাছে শর্তের কথা জানার পর আমরা তাকে দ্বিতীয় আগ্রহের ব্যাপারে জিজ্ঞাসা করলে তিনি বলেন, এত তারা কিসে? বলেছি যখন সব বলবো তখন তো বলবোই। আগে আমাকে বলো, তোমরা আমার শর্তে রাজি কিনা? আমরা দারোয়ানের শর্তে রাজি হয়ে যাই এবং রাতে ঘটনা শোনার জন্য 8:30-এর মাঝে খাওয়া শেষ করে ডাইনিংয়ে এসে বসি দারোয়ান মামার সাথে। দারোয়ান মামা বলতে শুরু করেন, ঘটনাটি আজ থেকে প্রায় 17 বছর আগের ঘটনা। আমার বড় ভাইয়ের তখন বিয়ের 2 বছর চলছিল। আমার ভাই পেশায় একজন ট্রাক ড্রাইভার ছিলেন। সবকিছু সুন্দর, স্বাভাবিক আর খুব ভালোই চলছিল, কিন্তু নিয়তির কাছে মানুষ বড়ই অসহায়। বিয়ের কয়েক বছরের মধ্যেই আমার ভাই রোড অ্যাক্সিডেন্টে মারা যান। আমার ভাই মারা যাবার পর আমি এই হোস্টেলে দারোয়ানের চাকরি নেই।
কিন্তু আমার একার রোজগারে সংসার চালানো কিছুতেই সম্ভব হচ্ছিল না। সৌভাগ্যবশত হোস্টেলেও তখন কাজের মানুষের প্রয়োজন ছিল বিধায় আমি আমার ভাবিকে এখানে এনে থালা বাসন ধোয়া আর ঘর পরিষ্কার করার চাকরি পাইয়ে দেই। আমার ভাবি আমার অল্প আয়ে আমাদের পরিবারের সবকিছু কোনো না কোনোভাবে চলেই যাচ্ছিল। আমার ভাবির কাজ ছিল প্রতিদিন ডাইনিংয়ের থালা বাসন পরিষ্কার করা এবং সপ্তাহে 2 দিন পর সব ঘর বা হোস্টেলের রুমগুলি ঝাড় দেয়া। এই হোস্টেলের রুম সংখ্যা ছিল 26টি, কিন্তু আমার ভাবি খেয়াল করেন তার কাছে হোস্টেলের 25টি রুমের চাবি দেয়া হয়েছিল। সবকিছু স্বাভাবিক ভেবেই আমিও আমার ভাবি নিজেদের কাজ মন দিয়ে করতে থাকি। প্রথম সপ্তাহে রুম ঝাড়ু দিতে গিয়ে আমার ভাবি রুম নাম্বার 11-র চাবি খুঁজে পাননি। তখনই তিনি বুঝতে পেরেছিলেন তার কাছে 25টি চাবি থাকার কারণ। হোস্টেল কর্তৃপক্ষকে জানালে তারা বলেন এই রুমের চাবি নাকি হারিয়ে গেছে। এসব নিয়ে না ভেবে বাকি রুমগুলো পরিষ্কার করে দিতে বলেন তারা। আমার ভাবিও তার কাজ করে যাচ্ছেন, আর আমার ভাবির আয়ে আমাদের পরিবারের অবস্থার কিছুটা উন্নতি হয়। আমরা খুশি মনেই আমাদের কাজ করতে থাকি, কিন্তু এই খুশির মূল্য আমার ভাবিকে যেভাবে দিতে হয়েছে তা দেখে আমরা শিহরিত হয়ে গিয়েছিলাম। এমন কিছু ঘটবে বা ঘটতে পারে ভাবতেই পারিনি। মূলত এখান থেকেই ঘটনার শুরু। আমার ভাবি নিয়মিত তার কাজ করে যাচ্ছিলেন। দেখতে দেখতে চলে আসে দুর্গাপূজা। হিন্দু প্রধান দেশ হওয়ায় এই পূজার বন্ধটা থাকে বলতে গেলে অনেক দিন। সব ছাত্রছাত্রীদের পূজার 7 দিন আগে থেকে হোস্টেল ছাড়ার নির্দেশ দেয়া হয়। যেদিন সবাই চলে যায় সেদিন আমার ভাবিকে ডাকা হয় রুমগুলি ঝাড়ু দিয়ে দরজা বন্ধ করে দেওয়ার জন্য। আমার ভাবিও নিত্যদিনের কাজ করতে করতে মনে কিছুটা আশা নিয়েই চলে যান, কেননা সেই দিনটি ছিল তার পুজোর ভাতা পাওয়ার দিন। যথারীতি আমার ভাবি তার কাজে মন দেন। সেদিন আবার আমার ডিউটি ছিল না, কেননা হোস্টেল বন্ধ, তাই আমার কাজও আপাতত নেই। তাই আমি সেদিন বাড়িতেই অবস্থান করি। সাধারণত আমার ভাবির ফিরতে ফিরতে সন্ধ্যা 6টা থেকে খুব বেশি হলে 7টা বাজে, কিন্তু সেদিন 7টা গড়িয়ে 8টা বাজে আমার ভাবি ফেরেন না। আমার মা চিন্তিত হয়ে পড়েন, আমাকে বলেন গিয়ে খোঁজ নিতে। আমি আর একটু অপেক্ষা করার সিদ্ধান্ত নেই। দেখতে দেখতে বেজে যায় রাত 9টা। এবারে আমি চুপ করে বসে থাকতে পারলাম না। আমি আমার পরিচিত আরেকজন গার্ডকে নিয়ে ভাবিকে খোঁজার উদ্দেশ্যে রওনা দেই। হোস্টেলের ম্যানেজমেন্টকে ফোন করে জানতে পারি আমার ভাবি নাকি ভাতা নিতে যাননি। এরপর তারা অনেক খুঁজেও তাকে না পেয়ে ভেবেছেন হয়তো তিনি কোনো জরুরি কাজের জন্য বাড়িতে চলে গেছেন। আমাদের কথা শুনে হোস্টেলের আরো 2 জন স্টাফ চলে আসে আমাদের সাথে তাকে খুঁজতে। হোস্টেলের এন্ট্রি লিস্ট চেক করে দেখি ভাবি শুধু এন্ট্রি আছে, কিন্তু এক্সিট নেই। আমরা সকলেই তাকে হোস্টেলের ভেতরে পাগলের মতো খুঁজতে শুরু করি। প্রতিটি রুমে তালা দেয়া। তারপরও আমরা প্রত্যেকটি রুমের দরজায় ধাক্কা দিয়ে ভেতরে কেউ আছে কিনা বোঝার চেষ্টা করতে শুরু করি, কিন্তু কোথাও তাকে পাচ্ছিলাম না। সব রুমে খোঁজা শেষ করে যখন আমরা প্রায় সবাই একত্র হলাম, তখন হলের একজন স্টাফ আমাকে বলল, রুম 11 তো দেখেছেন? 11 নম্বর রুম 3 তলায়। আপনি না 3 তলায় গিয়েছিলেন? আমি উত্তরে আমতা করতে বলি, না তো, ওই রুমের চাবি নাকি নেই। সেদিন এই রুমের চাবি চাইতে গেলে স্টাফ বলে চাবি নাকি হারিয়ে গেছে, তাই আমি সেখানে আর যাইনি। সব রুম দেখা শেষ হয়ে যাওয়ায় আমরা সিদ্ধান্ত নেই একটি রুমও আর বাকি থাকবে কেন, সেটাও আমরা দেখে আসি। সেই রুমের সামনে গিয়ে আমরা দেখি রুমের তালা দরজার বাইরে ঝোলানো আছে ঠিকই, কিন্তু তালাটা ছিল খোলা, আর ভেতর থেকে কেমন যেন কচকচ আওয়াজ ভেসে আসছিল। আমাদের মধ্যে একজন টর্চ জ্বালিয়ে রুমের ভেতরে ঢুকলো আর চিৎকার দিয়ে দৌড়ে রুম থেকে বের হয়ে চলে আসলো। তার চিৎকার শুনে মনে হলো আমাদের সকলের আত্মা কেঁপে উঠেছে। সাহস করে আমরা সকলে মিলে রুমে গিয়ে যা দেখি তা দেখে আমাদের গায়ের রক্ত যেন বরফের মতো ঠান্ডা হয়ে যায়। আমরা দেখি আমার ভাবি ফ্লোরে পড়ে আছেন। তার চোখ দুটি একেবারে সবুজ বর্ণের, আর তিনি নিজেই নিজের ডান হাত থেকে মাংস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিলেন। আমাদেরকে দেখে তিনি আমাদের দিকে তাকান আর হাত থেকে সজোরে কামড় দিয়ে মাংস ছিঁড়ে আমাদের দিকে ইশারায় তা খেতে বলেন। আমি তাকে ধমকের সুরে জিজ্ঞাসা করি, কি হয়েছে? আর সে নিজের হাতের মাংস ছিঁড়ে খাচ্ছে কেন, এটাও জানতে চাই। উত্তরে ভাবি অন্যরকম চাপা আর খুব আজব এক মহিলা কণ্ঠ শুনে মনে হচ্ছিল ভাবির সাথে অন্য কোনো মহিলা আছে এবং সেও একই সাথে বলছে, ক্ষুধা
অনেকদিন বন্দি আমি, কিচ্ছু খাইনি কতদিন। আজ তাই বাঁচার জন্য আর ক্ষুধা মেটানোর জন্য নিজের মাংস নিজেই খাচ্ছি। তার কথা শুনে ভয়ে আমাদের মাথা কাজ করা বন্ধ করে দেয়। কোনো রকমে তাকে জোরপূর্বক ধরাধরি করে হাসপাতালে নিয়ে যাই আমরা। রুম থেকে বের হবার পরই তিনি অজ্ঞান হয়ে পড়েন। ডাক্তার এসে তার হাতের অবস্থা দেখে আঁতকে ওঠেন। তার হাতের প্রায় কবজি পর্যন্ত মাংসই তিনি খেয়ে ফেলেছেন। ডাক্তার বলেন দ্রুত অপারেশন করতে হবে, আর হাত কাজ করলেও হাতের শেপ দেখতে নাকি খুব ভয়ঙ্কর হয়ে যাবে। আমরা দ্রুত টাকা জমা করে অপারেশনের জন্য তাকে পাঠিয়ে দেই। প্রায় 4 ঘন্টা চলে অপারেশন শেষে ডাক্তার বলেন তার হাতের মাঝে একটি আঙুল কেটে ফেলতে হয়েছে, আর তার হাত নাকি আগের মতো কাজও করবে না। পরের দিন সকালে ভাবির জ্ঞান ফিরে এলে আমরা সবাই তাকে জিজ্ঞাসা করি তিনি এই কাজ কেন করেছেন। আমার ভাবি বলেন, কাজ করতে করতে আমি 3 তলায় যাই। সব রুম পরিষ্কার করে তালা দিয়ে চলে আসার সময় দেখি 11 নম্বর রুমের তালা খুলে মাটিতে পড়ে আছে। আমি রুম খুলে ভেতরে গিয়ে দেখি প্রচন্ড ময়লা। আমি পরিষ্কার করার জন্যই ঝাড়ু লাগাতে গেলে কোনো এক বয়স্ক মহিলা ভারী কণ্ঠে বলে তার অনুমতি ছাড়া আমি এই রুমে কেন ঢুকেছি, এবং সে বলে যে তার সবকিছু সাজানো এই রুমটি আমি নাকি নষ্ট করে দিয়েছি এবং আমাকে এর কর্মফল ভোগ করতে হবে। এই কথা শুনে আমি ভয়ে বের হয়ে যাবার সময় হুট করে দরজা বন্ধ হয়ে যায়। রুম সম্পূর্ণ অন্ধকার হয়ে যায়। আমি দরজা ধাক্কাতে থাকি আর কুৎসিত এক হাসি শুনতে পাই। আমার মনে হচ্ছিল কেউ পেছন থেকে এসে আমার হাত ধরে আমার হাতকে অবশ করে দিচ্ছে। হঠাৎ আমার মনে হয় আমার হাতে কেউ সজোরে কামড় দিচ্ছে। আমি চোখ বন্ধ করে চিৎকার দিয়ে চোখ খুলি। আমি নিজেই নিজের হাত সজোরে কামড়ে ধরে আছি এটা বুঝতে পারি। এরপর আমার আর কিছু মনে নেই। ভাবির কথা শুনে আমরা তাকে সবকিছু খুলে বলি। এসব শুনে কিছুতেই বিশ্বাস করতে পারছিলেন না সে। সেদিন সকালে আমি হোস্টেলের প্রধানের সাথে কথা বলি আর তার সাথে দেখা করতে চাই, কিন্তু তিনি কিছুতেই রাজি হচ্ছিলেন না। পরে পুলিশের ভয় দেখালে তিনি আমার সাথে কথা বলার জন্য রাজি হন। আমি আমার সাথে আর একজনকে নিয়ে তার বাড়িতে যাই সবকিছু জানার জন্য। সেখানে গিয়ে দেখি তিনি মুখ কালো করে বসে আছেন। হোস্টেলের প্রধান আমাদের কাছে সবকিছু খুলে বলেন, কিন্তু শর্ত দেন এই ঘটনা কারোর সাথে শেয়ার করা যাবে না এবং তার হোস্টেলে কেউ যেন এটার সাথে না জড়ায়। তিনি আমার হাতে পায়ে ধরা শুরু করেন আর পুলিশকে কিছু না জানাতে বারবার নিষেধ করেন। আমি তাকে আশ্বস্ত করলে তিনি বলেন প্রায় 7-8 বছর আগে এই হোস্টেলে এক বৃদ্ধ মহিলা ঘর ঝাড়ুর আর থালা বাসন ধোয়ার কাজ করতেন। তিনি ছিলেন কিছুটা বদমেজাজি। তাকে দেখে মনেই হতো না সে আসলে একজন ঝাড়ুদার। তার আচার ব্যবহারে মনে হতো সেই হোস্টেলের মালিক। প্রায় প্রতিদিন তিনি মেয়েদের রুমে গিয়ে সজোরে দরজা ধাক্কাধাক্কি করতেন যতক্ষণ না তারা দরজা খুলে দিত। দরজা খুলতে সামান্য দেরি হলেই সে বাইরে থেকে নানা রকম কটূক্তি করা শুরু করে দিত, আর রুম সামান্য অপরিষ্কার থাকলেও নানা ধরনের আজে বাজে কথা বলতেন। আর তার এই ব্যবহারের জন্যই তার উপর সবাই খুব বিরক্ত ছিল। আমাদের কাছে অনেক কমপ্লেইন আসতো তার নামে। মেয়েরা অনেকবার তাকে বাদ দেওয়ার জন্য আবেদন করে, কিন্তু মহিলা কিছুতেই কাজ ছাড়তেন না। নতুন কাউকে কাজে রাখলে তিনি তাদেরকে নানাভাবে ভয় দেখিয়ে কাজ থেকে তাড়িয়ে দিতেন আর জোরপূর্বক কাজে চলে এসে কাজ শুরু করতেন। আমরা একেবারেই নিরুপায় হয়ে পড়েছিলাম। আমরা তাকে অনেক সাবধান করেছিলাম, কিন্তু কোনো লাভই হয়নি। এভাবেই তাকে কাজে রাখা ছাড়া আমাদের কোনো উপায় ছিল না। দেখতে দেখতে কয়েক মাস পরে পুজো চলে আসে। পুজোর বন্ধে সবাই বাড়ি চলে যেতে শুরু করে। যথারীতি সেই মহিলা তার কাজে আসেন আর রুম ঝাড়ু দিতে দিতে এক রুম থেকে আর এক রুমে যাচ্ছিলেন তিনি। আর এই সুযোগে হোস্টেলের অনেক মেয়ে মিলে সেই মহিলা যখন 11 নম্বর রুম ঝাড়ু দিচ্ছিলেন তখন তারা তাকে বাইরে থেকে তালা দিয়ে কাউকে কিছু না বলে চলে যায়। সেদিন হোস্টেল বন্ধ হবার দিন থাকায় সব স্টাফও হোস্টেল ত্যাগ করে চলে যায় যে যার মতো। কয়েকদিন পর সেই বৃদ্ধার পরিবার এসে তাকে পাওয়া যাচ্ছে না বলে জানায়। আমরা সব রুম চেক করার জন্য হোস্টেলে যাই আর সব রুমের সামনে তালা দেয়া দেখে তিনি সেখানে নেই ভেবে
ফিরে আসি। মনে মনে আমরা খুশি হচ্ছিলাম এই ভেবেছে আপদ বিদায় হয়েছে। কিন্তু পুজোর বন্ধ শেষে আমরা একে একে সব রুমের তালা খুলে দেই। কিন্তু আমরা যখন ওই 11 নম্বর রুমের তালা খুলি তখন চোখের সামনে যা দেখি তা আমরা স্বপ্নেও কল্পনা করিনি। আমরা দেখি ঝাড়ুদার নিখোঁজ বৃদ্ধা মহিলার লাশ মেঝেতে পড়ে আছে। তার লাশ ফুলে প্রচন্ড দুর্গন্ধ বের হয়েছে। লাশের মুখটা ছিল পুরোপুরি রক্তে লাল, আর তার মুখের ভেতরে ছিল ছোট ছোট কাঁচা মাংসের টুকরো যা দেখা যাচ্ছিল। আমাদের আর বুঝতে বাকি রইল না যে তিনি নিজেই তার নিজের 2 হাত থেকে মাংস ছিঁড়ে খেয়েছে। তার হাতে হাড় ছাড়া আর এক টুকরো মাংস অবশিষ্ট ছিল না। হয়তো ক্ষুধার কারণে এরকম করেছে। রুমের মাঝেও রক্তের ছেটা আর মাংস পড়েছিল। এই ঘটনা জানাজানি হলে হোস্টেলের অনেক বদনাম হতো জন্য আমরা ব্যাপারটাকে বাড়তে দেইনি। আর কারা সেই মহিলাকে ভেতর থেকে তালা দিয়েছিল তাও জানা সম্ভব ছিল না। তবে হোস্টেলের ছাত্রীরা ছাড়া এই কাজ কেউ করেনি তা নিশ্চিত ছিলাম আমরা। এরপর সেই রুম পরিষ্কার করে কয়েক মাস বন্ধ রাখা হয়। কিন্তু কিছুদিন পর আবার সিট ফাঁকা না থাকায় সেখানে এক ছাত্রীকে থাকতে দেয়া হয়। কিন্তু একদিন রাতে তার রুম থেকে প্রচন্ড চিৎকারের শব্দ ভেসে আসে। সবাই সেখানে গিয়ে দেখে সেই মেয়ে তার নিজের হাত থেকে মাংস ছিঁড়ে নিয়ে চিবিয়ে খাচ্ছে। সবাই তৎক্ষণাৎ তাকে ধরে আটকে ফেলায় সে বেশি কিছু ক্ষতি করতে পারেনি নিজের। তাকে সবাই রুম থেকে বের করার সাথে সাথে সে অজ্ঞান হয়ে যায়। তারপর তাকে হাসপাতালে নেওয়া হয় আর সে ওই রুম ছেড়ে চলে যায়। তাকে সবাই কি হয়েছে জিজ্ঞাসা করে, কিন্তু সে কাউকে কিছু বলতে পারেনি। পরপর 2 বার এমন ঘটনা ঘটায় আমরা বিষয়টাকে আর স্বাভাবিকভাবে নিতে পারিনি। তাই আমরা এক তান্ত্রিক ডাকি, কিন্তু তান্ত্রিক কোনো সুবিধাই করতে পারেন না। তান্ত্রিকের ভাষ্য মতে এই রুমে প্রেতাত্মার বাস আছে, আর এই প্রেতাত্মা এখানে থাকার কথা নয়। তান্ত্রিক নিজেও নাকি বুঝতে পারেন না সে কেন এখানে এসেছে। তান্ত্রিক বলে এই প্রেতাত্মা নাকি অনেক শক্তিশালী। আমাদের কাছে ক্ষমা চেয়ে তান্ত্রিক চলে যায়। এরপর আরো অনেক তান্ত্রিক দেখিয়েছি আমরা, কিন্তু কোনো লাভই হয়নি। পরিশেষে শেষ চেষ্টা হিসেবে আমরা আমাদের হোস্টেলের পাশের দরগা থেকে একজন ইমামকে নিয়ে আসি। ইমাম সাহেবকে আমরা সবকিছু বিস্তারিত খুলে বলি। আমাদের কাছ থেকে সব শুনে ইমাম সাহেব রুমটি দেখতে চান। আমরা ইমাম সাহেবকে রুমটি দেখিয়ে দেই। ইমাম সাহেব রুমে ঘুরে এসে আমাদের কাছে একদিনের সময় নেন। পরদিন রাতে তিনি আবার আমাদের সাথে দেখা করেন। তিনি বলেন, এই রুমে খুব শক্তিশালী একটি জিনের বাস। এই জিন এখানে আসার কথা না, কিন্তু তবুও সে এসেছে। আর এর কারণ হচ্ছে এই রুমে সেই বৃদ্ধ মহিলাটি বন্দি থাকা অবস্থায় সে 3 দিনের বেশি গোসল আর খাওয়া দাওয়া ছাড়া ছিল। রুম প্রচন্ড অপরিষ্কার হয়ে যাওয়ায় সেখানে খবিশ জিন চলে আসে, এবং খবিশ জিনেরা ময়লা আবর্জনা খুবই পছন্দ করে। মূলত সেখানেই তাদের বসবাস। এই জিনেরা নরমাংস খেতে খুব পছন্দ করে, আর এই মহিলাটিকে মাধ্যম করে তারা তাদের হাতের মাংস চিবিয়ে খেয়েছিল। এই জিনকে বশে আনা সম্ভব না। এরা খুব শক্তিশালী হয়, আর যেখানে নিজেদের আখড়া বানায় সেখান থেকে যায় না সহজে। আমার এত ক্ষমতাও নেই যে একে আমি এখান থেকে তাড়াতে পারবো। আমার পরামর্শ হলো ওই রুম আপনারা বন্ধ করে রাখুন, আর কখনোই সেটা খুলবেন না। আর একেবারে একা একা ওই রুমের সামনেও কেউ যাবেন না, অন্যথা এরকম ঘটনা আরো ঘটার সম্ভাবনা রয়েছে। তান্ত্রিকের মতো ইমাম সাহেবও একই কথা বলেন। এরপর থেকে ওই রুম বন্ধই ছিল। হোস্টেল প্রধান আমাদের কাছে ক্ষমা চান একা একা সেখানে না যাওয়ার ব্যাপারে না জানানোর জন্য। আমরা এক পর্যায়ে অনেক উত্তেজিত হয়ে পুলিশে খবর দিতে চাই, কিন্তু সে আমাদের হাতে পায়ে ধরে ব্যাপারটা মিটিয়ে নেন, আর সেই 3য় তলা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেন। তার কথা শুনে আমাদের কাছে সব পানির মতো পরিষ্কার হয়ে গিয়েছিল। আমরা ভাবি একা একা সেই রুমের সামনে যাওয়ায় এই ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে। শুরুতে কয়েকটি মেয়ে ভুল করে, যার জন্য প্রাণ যায় এক বৃদ্ধার। এরপর হোস্টেল প্রধানের ভুলের জন্য গায়ে চিহ্ন বহন করে আরো 2 জনকে এই অবস্থার সম্মুখীন হতে হয়। আমার ভাবির হাতের ব্যান্ডেজ খোলা হলে আমি একবার দেখে তার 2য়বার দেখার সাহস করিনি। আমার ভাবি তার এই হাত ঢেকে রাখতে গিয়েই এই গরমের মাঝেও ফুল হাতা জামা পরে থাকেন। কি এবার মজা লাগছে না? হাসবে না? বোকা বলবে না? ইচ্ছে হলে বলো। তার আগে আসো ভাবির হাত তোমাদের দেখাই।
এই কথা বলে সেই দারোয়ান আমাদের সাথে নিয়ে যান সেই রাধুনির কাছে। রাধুনি রাজি না হলেও দারোয়ান জোরাজুরি করে আমাদের হাত দেখান। হাত দেখার পর আমি কয়েক রাত ঘুমোতে পারিনি। কাঁটা দিয়ে উঠতো আমার শরীর প্রতি রাতে যখন আমি সেই হাত নিয়ে স্বপ্ন দেখতাম। তার হাতের প্রায় অর্ধেক মাংস খাওয়া ছিল, আর হাতের রগগুলো আলাদাভাবে বাইরে বের করা ছিল। এই দৃশ্যের মতো ভয়ঙ্কর দৃশ্য আমি আমার জীবনে আর কখনো দেখিনি। দারোয়ান আমাদের দ্বিতীয় শর্তের কথা জানান। সেই তৃতীয় তলায় আমাদের যাবার যত ইচ্ছা করুক না কেন, আমরা সেখানে যেন কোনোভাবেই না যাই। কেননা কার ভাগ্যে কখন কি অপেক্ষা করছে কেউ জানে না। আর সেখানে গিয়ে ভাগ্য ভালো থাকায় দুজন জীবন নিয়ে ফিরে আসতে পেরেছে। এরপর জীবন নিয়ে ফেরা সম্ভব হবে কিনা কেউ জানে না। তাই সে আমাদের সেখানে যেতে নিষেধ করে দেয়। এরপর হোস্টেল আরো 6 মাসের মতো আমরা ছিলাম, কিন্তু তৃতীয় তলায় প্রথম সিঁড়িতেও কখনো পা দেওয়ার সাহস হয়নি। এই বলে আমার ওয়াইফের আত্মীয় তার ঘটনা শেষ করেন। এই ছিল আমার আজকের ঘটনা। আসলে আমাদের এই দুনিয়ায় কত রকমের আজব আজব ঘটনা ঘটে তা আমরা কখনোই ভাবতে পারি না। ঘটনাগুলো শুনলে গল্পের মতো মনে হয়, কিন্তু এর বাস্তবতা থেকে রক্ত হিম করে দেবার মতো ভয়ঙ্কর কিছু বেরিয়ে আসে। যিনি ফেস করেন তিনিই কেবল জানেন সেটা। আজ এ পর্যন্তই।